আমাদের কাছে আছে। তো আমরা কিন্তু দেখবো যে আসলে তোমরা এটাকে মডিফাই করেছো কিনা, এটার সাথে তোমরা হুবহু কারোটা কপি এনে করে দিয়েছো কিনা, এগুলা আমরা চেক করে কিন্তু দেখবো। কাজেই তুমি যতটুকুই পারো, তোমার যতটুকু জানা আছে সেটা নিজে, তোমরা যেহেতু ৫-৭ জন করে একটা গ্রুপে থাকবা, তোমরা একটু নিজেরাই একটু শিখার চেষ্টা করো। আমাকে না বুঝলে আমাকে বলবা যে স্যার এটা বুঝি না, বা এটা কিভাবে করতে হবে, আমার সাথে যোগাযোগ করবা বা আমাকে বলবা, বা গ্রুপে মেসেজ দিয়ে বলবা যে এটা তুমি পারতেছো না, কিন্তু কিছু শিখার জিনিস আছে অ্যাসাইনমেন্টে, কেমন? তোমরা সামনে যখন ইন্টার্নশিপ দিবা, তোমাদের প্রেজেন্টেশন আছে, তোমাদের ভাইবা আছে, তোমাদের সায়েন্টিফিক রিপোর্ট আছে। তো এরকম যদি হয় যে হুবহু একজনের সায়েন্টিফিক রিপোর্ট তুমি পেশ করে দিলা, তাহলে এটা তো মনে করো যে হইলই না। তো কাজে এখানে উই হ্যাভ টু লার্ন ফ্রম এভরি স্টেপ অফ আওয়ার লাইফ। লার্নিং এর কোনো শেষ নাই, আমি বারবার বলছি। কাজে আমাদের যে সাবজেক্টটা ছিল, এই সাবজেক্টে আমরা মোটামুটি একটা সম্যক জ্ঞান আইডিয়া আমাদের হয়েছে। জু ওয়াইল্ড লাইফ, প্যাট ল্যাব অ্যান্ড একুয়াটিক অ্যানিমেল ক্লিনিক। এটা আমার মনে হয় যে একটা ট্যুরের ব্যাপারে তোমাদের সাথে কথা বলেছিলাম, কিন্তু সেই ট্যুরটাও হয়তো তোমাদের আয়োজন করা হয় নাই হয়তোবা। বলেছিলাম যে তোমাদের আশেপাশে হলেও যদি কোথাও যেতা, তাহলে তোমাদের একটা ট্যুরের ম্যানেজমেন্ট হয়ে যেত, বা এক জায়গায় না গেলে এটা আসলে বোঝার কোনো উপায় নাই। ইভেন যদি সম্ভব হইতো ঢাকা আসতা, ঢাকাতে তোমরা জুটা দেখে যেতে পারতা একদিন, এসে আবার ওইদিন চলে গেল। এখন তো পদ্মা সেতু হওয়াতে তোমরা খুব কাছাকাছি কাছাকাছি চলে আসতে পারো খুব অল্প সময়ে। তা আমি বলেছিলাম, কিন্তু তোমরা আমার সাথে ভাবে কোনো কোঅপারেশন বা যোগাযোগ করো নাই, বা তোমরা তোমাদের ইউনিভার্সিটি হায়ার অথরিটির সাথে যোগাযোগ করেছো কিনা সেটা আমি জানি না। আমার নো আপডেট ইয়েট। যাই হোক, তো সেক্ষেত্রে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো সুন্দর করে সবাই গ্রুপ ওয়ার্ক করে বসে আমাকে সেন্ড করে দিবা, ঠিক আছে? অথবা মিমের কাছে দিবা তোমরা, অথবা সাইফুল আছে, সাইফুলের কাছে দিবা। আমাকে সুন্দর করে দিলে আমি সেটা 10 মার্কসের উপরে ইভালুয়েশন করে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভালো মার্কস প্রদান করার জন্য। হ্যাঁ, এটা গেল আমাদের অ্যাসাইনমেন্ট। এবার আসি আমরা যে আমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা কিছু কথা বলবো। কোশ্চেন প্যাটার্নে আমরা বেসিক্যালি এই 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 সাবজেক্টের মধ্যে আমরা মোটামুটি আমি 7টা কোশ্চেন করে থাকি আর কি। 7টা কোশ্চেনের মধ্যে তোমরা 5টা কোশ্চেনের আনসার করবা, এবং প্রত্যেকটা কোশ্চেনের মানে ফ্র্যাকশন থাকবে। বেসিক্যালি প্রত্যেকটা কোশ্চেনের 2 থেকে 3টা সেগমেন্ট থাকে, এ বি সি, বা 1 2 3 এর মধ্যে যেটা থাকে আর কি। মনে করো কোশ্চেন নাম্বার যদি 1 হয়, তাহলে সেটার মধ্যে 3টা ফ্র্যাকশন থাকতে পারে, এ বি এবং সি। তো যেটা প্রয়োজন সেই টাইপের কোশ্চেনে করা হয়েছে। অ্যাপ্লাইড কিছু কোশ্চেন আছে, এবং পড়ানোর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। আই এম গোয়িং টু বি এনশিওর দ্যাট, যে এটা কনফার্ম করছি তোমাকে যে আসলে বাইরে কোনো কোশ্চেন আমি কখনো দেই না। তো সেক্ষেত্রে আমরা যেহেতু ফার্স্ট ফার্স্ট আমাদের যে ইয়ে ছিল, সিটি ছিল, মিড টার্ম ছিল, ওই মিড টার্মে আমাদের অনেক সিলেবাস ছিল, সেই সিলেবাসটা কিন্তু এখানে ইনকর্পোরেট করা হচ্ছে না, অর্থাৎ সেটা আলাদা। সেই সিলেবাসটা আমরা এখানে এখানে দিচ্ছি না তোমাদের প্রেসার, হ্যাঁ, কমানোর জন্য। সেই জন্য আমরা শুধুমাত্র পরবর্তীতে যে চ্যাপ্টার গুলো আমরা আলোচনা করেছি, সেই চ্যাপ্টার থেকে আমরা কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি। সো ভেরি ক্লিয়ার যে আমরা 7টা কোশ্চেন করবো। সেই 7টা কোশ্চেনের থেকে তোমরা যে কোনো 5টা কোশ্চেনের অ্যান্সার করবা। তুমি যা জানো সুন্দর করে, আমি যে শীট গুলো দিয়েছি সেখান থেকে তুমি লেখার চেষ্টা করবা, ইনশাল্লাহ ভালো মার্কস পাবা। ইট ইজ এক্সপেক্টেড। হ্যাঁ, এখানে সুন্দর করে চেষ্টা করবা লেখার জন্য, দিয়ে নিবে। সুতরাং ফ্র্যাকশন অনুযায়ী তোমার 2 থেকে 3টা কোশ্চেন থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু রিক্যাপ করি যে আমরা আসলে কি কি পড়ালাম, এবং কি কি বিষয়গুলো একটু আমরা গুরুত্ব দিব, সেটা যদি আমরা একটু আলোচনা করি। আমরা তোমাদেরকে বিশেষ করে যদি শুরু থেকে একটু আলোচনা করি যে আমরা কি কি পড়ালাম, বা একটু আমার ইয়াটা তোমরা বুঝে নিও যে আসলে আমরা কি কি আহ, জানতে চাই, বা কি কি ধরনের কোশ্চেন এখানে আসতে পারে এরকম আর কি। আমরা যদি ক্যাটের ব্রিড আমরা পড়িয়েছি মেবি, ক্যাটের ব্রিড, ক্যাটের ব্রিডের মধ্যে থেকে ক্যাটের যে ব্রিডের ক্লাসিফিকেশন করিয়েছি, এবং এই যে লং হেয়ার শর্ট হেয়ারের উপর বেস করে আমরা ক্যাটের ক্লাসিফিকেশন করেছি, সেগুলোর ব্রিড এক্সাম্পল, এবং ক্যাটের যে ফিডিং হ্যাবিট রয়েছে আমরা সেটাও পড়িয়েছি। এবং পাশাপাশি এটার সাথে যদি আমরা একটু কনসিডার করি
তাহলে আমরা ডগ ব্রিডটা তো মনে হয় আমাদের ইয়েতে ছিল, তাই না? এই মিড টার্মে ছিল না ডগ ব্রিডটা? ডগ ব্রিডটা মনে হয়, হ্যাঁ ডগ ব্রিডটাও ছিল। হ্যাঁ হ্যাঁ, ডগ ব্রিডটাও এখানে ছিল। হ্যাঁ, ডগ ব্রিডটা হচ্ছে আমাদের ফাইনালে, হ্যাঁ ফাইনালে। তাহলে ডগ ব্রিডটাও আমরা পড়িয়েছি, তাহলে ডগ ব্রিডের ক্লাসিফিকেশন আমরা পড়িয়েছি। এবং বিশেষ করে যে ডগের যে মাদারিং যে ফোস্টারিং সেটা আমরা পড়িয়েছি। এবং ডগের যে কাউইং অর্থাৎ হুইলপিং, হুইলপিং যেটাকে বলা হয়, পার্চুরেশন, সেটাও আমরা পড়িয়েছি। এবং আমরা ক্লাসে আলোচনা করেছিলাম যে আসলে মানে আমরা যদি প্যাট এনিমেলের কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা র মিট কেন আমরা দেই না, বা সেটা কি প্রবলেম হয়, সেটা কিভাবে রেমেডিস হয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম ডগ ব্রিডের মধ্যে। এবং ফিডিং অফ ডগ, তাহলে ডগ এবং ক্যাটের মধ্যে ব্রিড, ক্লাসিফিকেশনস, তারপর সেটার ফিডিং, হ্যাঁ, এবং হেল্পিং যেটা পার্চুরেশন, সেইগুলা বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। তো এই বিষয়গুলো তোমরা একটু গুরুত্ব সহকারে করবা, কারণ হচ্ছে যে এগুলা লাগবে তোমার, হ্যাঁ, যখন ইয়ে হবে আমাদের, তখন সেগুলো আমাদের লাগবে। এই জন্য একটা তোমাকে গুরুত্ব একটু বেশি দিতে হবে আর কি। তো এটা ডগ এবং ব্রিডের থেকে এগুলো একটু গুরুত্ব তোমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করবা আর কি, যে ফিডিং থেকে শুরু করে তার যে ওয়েলবিং, তারপর হচ্ছে তোমার হচ্ছে ব্রিড ক্লাসিফিকেশন, এগুলো একটু বেশি করে পড়বা, হ্যাঁ। তারপর যদি আমরা যদি বলি যে এই থ্রেটেন স্পিসিস মেবি আমরা আলোচনা করেছিলাম, যে বাংলাদেশের থ্রেটেন স্পিসিস এর যে বর্তমান যে সিনারি রয়েছে, সেই সিনারি গুলা কি কি, অর্থাৎ কোন কোন স্পিসিস গুলা থ্রেটেন পর্যায়ে রয়েছে। আবার থ্রেটেন স্পিসিস গুলাকে আমরা আলোচনা করেছিলাম আর কি, যে ওই যে ভালনারেবল, এন্ডেঞ্জার্ড, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এগুলো আমরা একটু একটা ক্লাসিফাই করেছিলাম আর কি। যে রেড জুন, হ্যাঁ, সেটাকে আমরা আইইউসিএন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর জিওলজিক্যাল, যেটা হলো তোমার কনজারভেশন অফ নেচার, যেটা আর কি আইইউসিএন। তো এইটার উপর বেস করে আমরা এই থ্রেটেন স্পিসিস কে তিনটা ক্লাসিফিকেশনে আমরা ক্যাটেগরি করেছিলাম। সেক্ষেত্রে সেই ক্যাটেগরিতে আমরা এক্সাম্পল দিয়েছিলাম আর কি, যে ভালনারেবল, ক্রিটিক্যাল, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, থ্রেটেন স্পিসিস, এগুলো আমরা এক্সটিং স্পিসিস, এগুলো আমরা আলোচনা করেছিলাম। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো একটু টুকটাক করবা, সিঁড়ে সিঁড়ে যা আছে আর কি। এবং ফিডিং এর বিহেভিয়ারের মধ্যে বিশেষ করে যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স এর কথা চিন্তা করি, তাহলে বাংলাদেশের লায়ন এবং টাইগারের কিছু ক্যারেক্টারিস্টিক্স তোমাদেরকে পড়তে হবে। যে আইকনিক স্পিসিস হিসেবে লায়ন এবং টাইগারের কিছু বিষয় তোমরা কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স জানবা, অর্থাৎ তার লাইফ স্পেন, তার ব্রিডিং ক্যাপাসিটি, তার ব্রিডিং বিহেভিয়ার, তার ফিডিং হ্যাবিট, হ্যাঁ, এটসেট্রা এটসেট্রা, মানে ভেরি কমন যেটা আর কি, হ্যাঁ, সেগুলো, অথবা মেল ফিমেল সেক্স ডিফারেন্সিয়েশন, এগুলো টুকটাক আমাদেরকে জানতে হবে আর কি। অথবা তার ফিডিং বিহেভিয়ারটা কেমন, হ্যাঁ, তোমার হচ্ছে এই বিষয়গুলো জানতে হবে। ইভেন তো আমি যদি চিন্তা করি যে আসলে আমরা আরেকটু আলোচনা করেছিলাম যে বাংলাদেশে যে কনজারভেশনের স্ট্যাটাসের যে চ্যালেঞ্জেস গুলা রয়েছে, সেই চ্যালেঞ্জেস গুলা কি কি, এবং কনজারভেশনের প্রকারভেদ আমি পড়েছিলাম যে ইন সিটু এবং এক্স সিটু কনজারভেশন কাকে বলে, এটা একটা টেবুলার ফর্মে একটা পার্থক্য তোমাদের করতে হবে। ইন সিটু এবং এক্স সিটু, একটা হচ্ছে উইদিন দ্য এনভায়রনমেন্ট ইন ল্যাব, আর একটা হচ্ছে আউটসাইড অফ দ্য ল্যাব, দুইটা আর কি কনজারভেশন। এটা একটা টেবুলার ফর্মে তোমরা একটা আলোচনা করে দিও আর কি। দেখো, যাই হোক, তো এটা হলো থ্রেড এন্ড স্পিসিস নিয়ে আমরা আলোচনা করলাম এগুলা। তারপরে আছে আমরা কনজারভেশন এবং প্রিজার্ভেশনের মধ্যে একটা আহ, পার্থক্য তোমাকে করতে হবে, যে হোয়াট ইউ মিন বাই কনজারভেশন এবং প্রিজার্ভেশন। যেটা আমরা বলেছি যে কনজারভেশন স্ট্র্যাটেজিটা হচ্ছে ফার্দার ইট উইল বি ইনভেস্টিগেটেড, হ্যাঁ, থ্রু অ্যাভেলেবল রিসোর্সেস, হ্যাঁ, দ্যাট উইল বি এনহ্যান্স, দ্যাট উইল বি মাল্টিপ্লাই, সেটা হলো কনজারভেশন। হ্যাঁ, আই মিন দ্যাট ফার্দার মাল্টিপ্লিকেশনের জন্য যে স্ট্র্যাটেজিটা, সেটা কনজারভেশন বলা, অর্থাৎ সাস্টেনেবিলিটি করার জন্য। তো এই যে আমাদের ওয়াইল্ড লাইফ কনজারভেশন আছে, সেটাকে সাস্টেন করার জন্য আমাদের কনজারভেশন স্ট্র্যাটেজিটা অত্যন্ত মানে বোল্ডলি ভেরি ইম্পর্টেন্ট, কনজারভেশন।
অন দি আদার হ্যান্ড প্রিজার্ভেশন ইজ এ নরমাল টেকনিক। সেটা জাস্ট ফর ডেমনস্ট্রেশনের জন্য আমাদের বিভিন্ন ভাবে রাখা হয়, দেখা হয়, হ্যাঁ? যে ফার্দার এটাকে ইনকোয়ারির জন্য। এটা হলো জাস্ট জাস্ট সিম্পল ফর ডেমনস্ট্রেশনটা হলো প্রিজার্ভেশন। তো এটা একটা পার্থক্য তোমরা দিতে পারো কনজারভেশন, কনজারভেশন। এবং আমরা যে বাংলাদেশের অ্যাসপেক্টে কেপটিভ ব্রিডিং এর ইম্পর্টেন্সটা কি বা সাকসেস স্টোরিজটা কি আমরা বলেছিলাম যে কেপটিভ ব্রিডিং এর মধ্যে আমাদের টাইগারের সফলতা, হ্যাঁ? তারপরে ওই যে রাজমণি, মেবি রাজমণির কথা বলেছিলাম। তারপরে হলো ক্রোকোডাইল ব্রিডিং এর কথা বলেছিলাম। হ্যাঁ? তারপরে হলো তোমার এশিয়াটিক টার্টল এর কথা আমরা বলেছিলাম। এই যে সাকসেস স্টোরি অফ ব্রিডিং স্ট্র্যাটেজি ইন বাংলাদেশ কনটেক্সট এগুলা মানে একটু তোমরা দেখে নিবো আরকি যে কি, কি ব্রিডিং স্ট্র্যাটেজিতে আমাদের কি, কি সফলতা রয়েছে, হ্যাঁ? অ্যান্ড ওই শিটের মধ্যে দেখতে পারবা যে কিছু ইথিক্যাল এবং কিছু চ্যালেঞ্জ রয়েছে আরকি ক্যাপটিভ ব্রিডিং এর। হ্যাঁ, সিম্পল অল্প, অল্প ওয়ার্ডের মধ্যে সেন্টেন্স এর মধ্যে। হয়তোবা আমি বিশদভাবে একটু আলোচনা করছি। বিষয়গুলো কিন্তু খুব সিম্পল। কনসাইজ ফর্মে তোমরা দেখবা সেখানে কিছু এথিক্যাল কনসিডারেশন রয়েছে যে আমরা ক্যাপটিভ ব্রিডিং টাকে আসলে ইথিক্যাল কিনা। ইভেন এটার মধ্যে কিছু মানে ক্রিটিসিজম রয়েছে। ওই শিটগুলোর মধ্যে দেখবা। তো ক্রিটিসিজম গুলো পড়বা যে এটা আসলে ইথিক্যাল কিনা। আমি আলোচনা করেছিলাম মনে হয় আপনার সাথে। যে সেখানে কি, কি চ্যালেঞ্জেস এবং ইথিক্যাল কনসিডারেশন রয়েছে ফর ক্যাপটিভ ব্রিডিং ইন বাংলাদেশ সেটা একটু করে নিন। ইভেন তো ভেরি ইম্পর্টেন্ট যদি আমরা চিন্তা করি যে ওয়াইল্ড লাইফ যে অ্যানিমেল গুলা রয়েছে, তো এই ওয়াইল্ড অ্যানিমেল গুলার একটা ক্লাসিফিকেশন আমাদেরকে মানে জানতে হবে। সেটা প্র্যাকটিক্যালি তোমাদের মেবি আমাকে যা বলেছিলে সেখানে ওরকম ভাবে পড়ানো হয় নাই তোমাদের। তো সেক্ষেত্রে আমরা যদি ওয়াইল্ড অ্যানিমেলের যদি ক্লাসিফিকেশনের কথা চিন্তা করি, এই তোমরা জানো এগুলো সব যে হার্বিভোরস, কার্নিভোরস, অমনিভোরস এটা হলো বেসড অন দি ডাইজেশনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ? যে হার্বিভোরস কোনগুলা, কার্নিভোরস কোনগুলা, অমনিভোরস কোনগুলা, ভেরি সিম্পল। বাট তুমি যদি মনে করো যে অন দি আদার হ্যান্ড ডিপেন্ডিং যে এটা যদি অ্যাক্টিভিটির উপর ভিত্তি করা হয় তাহলে এই ওয়াইল্ড লাইফ অ্যানিমেল গুলাকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যেমন নকটার্নাল, তারপরে ডায়োর্নাল এবং ক্রেপাসকুলার। এটা আমি একটা সুন্দর একটা কি বলে একটা ইয়ে দিয়েছিলাম তোমাদের মেবি। যদি এটা ওয়ার্ড ফর্মটা চাও সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আমি মনে হয় একটা ছবি দিয়েছিলাম, হ্যাঁ, মিম এবং ইয়াকে সাইফুলকে একটা ছবি আকারে দিয়েছিলাম যে অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে অর্থাৎ মানে ওয়াইল্ড লাইফ অ্যানিমেলের ক্লাসিফিকেশনটা। তো এটা প্রথমত ডাইজেশনের কথা বললাম, বেসড অন ডাইজেশন অ্যানিমেল গুলাকে আমরা অমনিভোর, হার্বিভোর এবং কার্নিভোরে ভাগ করতে পারি। এটা হলো তার ডাইজেশনের উপর ভিত্তি করে। যদি তার অ্যাক্টিভিটির উপর ভাগ করি তাহলে নকটার্নাল যেটা, হ্যাঁ, প্লে ডিউরিং দা নাইট টাইম, অথবা ডায়োর্নাল যেটা হলো যে দে উইল হান্ট, হ্যাঁ, ডে টাইম, অথবা ক্রেপাসকুলার যেটাকে বলা হয় এটা ডাস্ক, অর্থাৎ তোমার হচ্ছে ড্রোন অর ডাস্ক দুলিতে তারা অ্যাটাক করে বা হান্ট করে। এটা আমি সেটা দিয়েছিলাম। সে যদি তোমরা ওয়ার্ডটা চাও আমি ওয়ার্ডটা অথবা পাঠিয়ে দেবো তোমাদেরকে, তোমরা আমাকে জানাও। এবং বেসড অন বিহেভিয়ার উপর ভিত্তি করে আবার সেটাকে দুই ভাগে ভাগ করা যায়। সলিটারি অর্থাৎ দে দে আর হ্যাবিচুয়েটেড দ্য ফিডিং অ্যালোন। যেমন টাইগার যদি আমরা বলি যে তারা গ্রুপে খাবে না, তারা আলাদা 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 করে খায়। অ্যালোন অ্যালোন হান্টিং অ্যালোন, এটাকে বলা হয় সলিটারি। অন দি আদার হ্যান্ড গ্রেগারিয়াস, গ্রেগারিয়াস মানে হচ্ছে মানে দে উইল হান্ট অর দে উইল ফিড ইন এ গ্রুপ। যেমন টাইগার হচ্ছে তোমার সলিটারি, কিন্তু লায়ন যেটা আছে সেটা আবার হচ্ছে ইন গ্রুপ। তারা যদি হান্ট করে তাহলে একসাথে খায়। তারপরে ডিয়ার, তারা একসাথে খায়। এরকম কিছু এক্সাম্পল আমাদের আছে। তাহলে এটা হলো তার হ্যাবিটের উপর ভিত্তি করে, সরি, বিহেভিয়ারের উপর ভিত্তি করে আমরা সলিটারি এবং গ্রেগারিয়াস আমরা ভাগ করতে পারি। তারপরে যদি আমরা ডিপেন্ডিং অন দা নেচার অফ ফিডিং এর উপর ভিত্তি করে, আহ, তোমরা এটা পেয়েছো মনে হয়, ইউরোফেগাস, তারপর হচ্ছে স্টেনোফেগাস এবং মনোফেগাস, এই তিনটা ক্যাটেগরিতে আমরা ভাগ করতে পারি। ইউরোফেগাসটা কি? ভ্যারাইটি অফ ফুড, দে আর হ্যাবিচুয়েটেড উইথ এ ভ্যারাইটি অফ ফুড যদি বলা হয় তাহলে সেটা হলো ইউরোফেগাস। স্টেনোফেগাসটা কি? স্পেশালাইজড কিছু পার্টিকুলার কিছু ফিডের উপর ভিত্তি করে তারা তাদের
হ্যাঁ, বিহেভিয়ার বা তাদের জীবন ধারণ করে, সেটাকে বলা হয় হলো তোমার স্টেনোফেগাস। অন দি আদার হ্যান্ড মনোফেগাস মানে কি, ইটিং ওয়ান কাইন্ড অফ ফিড, ওয়ান কাইন্ড অফ ফিড। যেমন যদি গরিয়ালের কথা চিন্তা করি তাহলে তারা শুধু লাইভ ফিশ, যদি কিং কোবরা চিন্তা করি লাইভ স্ন্যাক্স, এরকম যদি তোমার হচ্ছে যে ইন্ডিয়ান প্যাঙ্গুলিন করি তাহলে অ্যান্টস, মানে ওয়ান কাইন্ড অফ ফিশ, ওয়ান কাইন্ড অফ অ্যানিমালস, তারা ডিপেন্ড করে যে একটা ফিডের উপর ডিপেন্ড, এটাকে বলা হয় হচ্ছে মনোফাইরাস। এটা তো টার্ম গুলা ইজ ভেরি 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 ফ্যামিলিয়ার টু অল অফ ইউ। এগুলো তোমরা ওই শীটটা দেখো, যদি প্রয়োজন হয় আমি ওয়ার্ড ফাইলটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে একটু দিবা আর কি, যে যদি আমি পরীক্ষায় এরকম হয় যে ক্লাসিফাই দা ওয়াইল্ড অ্যানিমালস উইথ এক্সাম্পল, এটা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়, এটা আমি বলেই ফেললাম তোমাদেরকে যে ফিডিং হ্যাবিটের উপর ভিত্তি করে, তারপর হচ্ছে অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে, বেসড অন বিহেভিয়ার উপর ভিত্তি করে, বেসড অন নেচার অফ ফিডিং এর উপর ভিত্তি করে। তো এই চারটা ক্যাটেগরির উপর ভিত্তি করে এগুলা তোমার ক্লাসিফাই করা হয়। এগুলা জাস্ট লিখবো এবং একটা এক্সাম্পল দিয়ে দিই, ঠিক আছে, যদি আসে পরীক্ষা যে এক্সাম্পল। এখন আমরা আরেকটা চ্যাপ্টার আলোচনা করেছিলাম তোমাদের সাথে, সেটা হলো যে একুয়াটিক অ্যানিমলস। একুয়াটিক অ্যানিমলস নিয়ে আমরা পড়েছিলাম যে আসলে সাগরের বিষয় 90%, হ্যাঁ, ইন দ্য সি উই ডোন্ট নো, আমরা জানি না 90% ইতিহাস সাগরের কোনো জানি না। তারপর যতটুকু জানি এর মধ্যে আমরা টুকটাক হয়তো বা তোমাদেরকে আলোচনা করেছিলাম যে একুয়াটিক অ্যানিমলস নিয়ে, তাদের ক্লাসিফিকেশনস নিয়ে, এক্সাম্পলস নিয়ে, এবং কিছু তোমাদেরকে একুয়াটিক পপুলার একুয়াটিক অ্যানিমাল আমরা দেখিয়েছিলাম। তো সেই কয়েকটা একুয়াটিক অ্যানিমলস এর কিছু নাম লেখবা পরীক্ষায় যদি থাকে। এবং অ্যাকুরিয়ামের বিষয়ে আমরা বলেছিলাম যে ডেইলি, উইকলি, মান্থলি হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস ইন অ্যাকুরিয়াম, সেটা একটু আলোচনা করে তোমাদেরকে করতে হবে। এবং হোয়াট আর দ্য প্যারামিটার্স ইউ শুড মেনটেন ইন অ্যাকুরিয়াম, যে আমরা বলেছিলাম যে পিএইচ, তারপর হচ্ছে তোমার ওয়াটার অ্যাক্টিভিটি, তারপরে তোমার হচ্ছে তার অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট, এগুলা নর্মালি একটা কিট দিয়ে, অটোমেটিক কিট আছে, সেটা দিয়ে আমরা তার স্ট্যান্ডার্ড ভ্যালু আমরা নির্ণয় করতে পারি। তো সেক্ষেত্রে আমরা তার রিকমেন্ডেশন করতে পারি যে আসলে কখন কোনটা কিভাবে কি করতে হবে, হ্যাঁ। তো সে এটাও আমরা বলেছিলাম। এখন আরেকটা বিষয় তোমাদের সাথে আলোচনা করা হয়েছে কিনা আই ডোন্ট নো, আহ ট্রান্সপোর্টেশন এবং ট্রান্সলোকেশন। তোমরা কি এটা কি আমি কি পড়িয়েছিলাম ট্রান্সলোকেশন এবং ট্রান্সপোর্টেশন? না স্যার। আচ্ছা, আমি একটু আলোচনা করে দিই তোমাদের, যেহেতু এটা খুব সহজ একটা চ্যাপ্টার। ট্রান্সপোর্টেশন দ্যাট মিনস দ্য মুভমেন্ট অফ দ্য অ্যানিমাল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, যে কোনো জায়গা হতে পারে, আইদার ইট উইল বি অ্যাডাপ্টেড অর নট, নো ম্যাটার টু বি কনসিডার। অর্থাৎ যে কোনো একটা অ্যানিমালস, যে কোনো একটা স্পেসিস এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটিংটাকে বলা হয় ট্রান্সপোর্টেশন। অন দি আদার হ্যান্ড ট্রান্সলোকেশন হচ্ছে যে এনিম্যাল মুভ করবে একেবারে টোটালি নিউ একটা এনভায়রনমেন্ট, এবং সেখানে সে সুইট করার জন্য সে তার যে বিহেভিয়ার শো করবে, সে অ্যাডাপ্টেড হবে। এই বিষয়গুলো, যেমন বিদেশ থেকে একটা অ্যানিমাল জিরাফ বাংলাদেশে আসলো, এটা হলো ট্রান্সলোকেশন। কিন্তু এটাকে তুমি ট্রান্সপোর্টেশনও বলতে পারবে। ট্রান্সলোকেশন মানে হচ্ছে টোটালি নিউ একটা এরিয়াতে, নিউ একটা এনভায়রনমেন্টে যখন একটা অ্যানিমাল মুভ করে তখন সেটাকে ট্রান্সলোকেশন বলা হয়। আর এমনি নর্মালি যদি আমরা বলি মুভমেন্ট অফ দ্য অ্যানিমাল ট্রান্সপোর্টেশন। আমি আজকে তোমার হচ্ছে ঢাকা চিড়িয়াখানা থেকে আমি হচ্ছে যে সাফারি পার্ক, গাজীপুর সাফারি পার্কে আমি একটা অ্যানিমালকে নিব, ভেরি সিম্পল, এটা ট্রান্সপোর্টেশন। আর ট্রান্সলোকেশন হচ্ছে যে বিদেশ থেকে একটা অ্যানিমাল নতুন এনভায়রনমেন্টে আসলো, নতুন একটা পরিবেশে আসতো, সেটাকে ট্রান্সলোকেশন। এই যে ট্রান্সলোকেশন এবং ট্রান্সপোর্টেশন, এইটা তোমাদের পরীক্ষায় আলোচনার বিষয় হতে পারে, পরীক্ষায় আসতে পারে। ভেরি সিম্পল, আমি তোমাদেরকে শীট দিয়ে দিচ্ছি, আমি তো বলেছি যে একটা ক্লাস আমাদের লাগবে। তো সেই বিষয়টাই আমরা আলোচনা করছি যে what should be the point, what are the points that should be considered during the transportation and translocation। অর্থাৎ তুমি একটা অ্যানিমেলকে ট্রান্সপোর্ট করবা, অথবা তুমি একটা দেখো একটা পেন থেকে অন্য একটা পেনে তুমি অ্যানিমেলটাকে শিফট করবা। সুতরাং এখানে লট অফ অ্যাক্টিভিটিস ইউ শুড পারফর্ম। এখানে তোমার কি কি কনসিডারেশন আসবে, যে একটা অ্যানিমেলকে আমরা ট্রান্সপোর্টেশন করব, একটা অ্যানিমেলকে আমরা কি কি
প্রিকশন নিব, আমরা কিভাবে এটাকে ট্রান্সপোর্টেশন করা যায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট বিষয়। পাশাপাশি আরেকটা বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করবো, সেটা হলো রেস্ট্রেইনিং মেবি। আমি তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এবং তোমরা আমাকে বলেছো যে এটা প্র্যাকটিক্যালি এটা করানো হয় নাই। তো রেস্ট্রেইনিংটাও কিন্তু আমাদের এখানে আসবে, যে ট্রান্সপোর্টেশন এবং রেস্ট্রেইনিং আমি তোমাদেরকে আজকে শীট দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে তাহলে ট্রান্সপোর্টেশনের তোমার কি বিষয়টা, তুমি যদি চিন্তা করো যে হোয়াট শুড আই ফলো ডিউরিং দ্য ট্রান্সপোর্টেশন, তো ট্রান্সপোর্টেশনের সময় কি চিন্তা করবা? যে আসলে প্রথমত চিন্তা করতে হবে যে আসলে আমার এনিমেল হেলদি কিনা, আমি অসুস্থ সিক এনিমেল আমাকে ট্রান্সপোর্টেশন কখনো করবো না। সে সিম্পল এক্সাম্পল, এনিমেল তার নর্মাল ফিজিওলজিতে আছে কিনা, অ্যানিমেলের টাইপ কি, যে এটা কি আসলে ফেরোসাস অ্যানিমালস, এটা কি অমনিভোর না কার্নিভোর, অর্থাৎ তার যে অ্যাডাপটিভ ফিজিওলজি আমাকে জানতে হবে। অ্যানিমেল প্রেগনেন্ট আছে কিনা, অ্যানিমেলের তার মাদারের সাথে স্টিল সে উইনিং হয়েছে কিনা, তারপর হচ্ছে অ্যানিমলের যে ট্রান্সপোর্টেশন ফেসিলিটি আমাকে দিব, সে ফেসিলিটি আমার ট্রান্সপোর্ট ফেসিলিটি আছে কিনা, তারপরে অ্যানিমেল আমি কত ঘন্টা ট্রান্সপোর্ট করব সেটা আমি জানি কিনা, ইভেন আমি একটা সাপ ট্রান্সপোর্টেশন করব সেটা আমি সেই প্রিকশন আমি জানি কিনা, আমি একটা পাখি ট্রান্সপোর্টেশন করব তার জন্য কি ধরনের কি কি কোন ক্রেটে আমি সেটাকে ট্রান্সফার করবো সেটা আমি জানি কিনা, আমি একটা সাপ আমি একটা মানে বক্সে ঢুকালাম, সেই বক্সের উপরে আমাকে ওয়ার্নিং হিসেবে আমাকে একটা ট্যাগ দিয়ে দিব কিনা, আমি একটা সিম্পলি যদি ক্রোকোডাইল ট্রান্সপোর্টেশন করি তাহলে সেক্ষেত্রে আমার সেই ক্রোকোডাইলের জন্য আমার সেই বাসস্থানটা ঠিক আছে কিনা, আমি যদি হাতি ট্রান্সপোর্টেশন করি তাহলে হাতির জন্য আমাদের কি এনভায়রনমেন্ট হবে, টাইগারের জন্য হোয়াট টাইপ অফ থ্রেড তুমি ইউজ করবা, কোন ধরনের পলিসি ইউজ করবা, লট অফ অ্যাক্টিভিটিস, সেক্ষেত্রে আমার অ্যানেস্থেসিয়া আমাকে দিতে হবে কিনা, অ্যানিমেলকে অচেতন করতে হবে কিনা, তার সেক্ষেত্রে অনেক ইম্পর্টেন্স আছে, অ্যানিমেলটাকে আমরা ফাস্টিং এ রাখবো কিনা, তারপর হচ্ছে তার কখন ট্রান্সপোর্টেশনটা আমরা করব, এটা কি তোমার দিনের বেলায় একেবারে প্রচন্ড রোদে করব কিনা, নাকি কুলার সিজনে করব, কোন সিজনে ট্রান্সপোর্টেশন করব। সুতরাং এখানে লট অফ অ্যাক্টিভিটিস ইউ হ্যাভ টু পারফর্ম, অনেক ধরনের ইনফরমেশন আমাদের রয়েছে, আমরা সেই ইনফরমেশন গুলো আমাদেরকে জানতে হবে। সেই জানার জন্যই তোমাদেরকে ওয়াইল্ড লাইফ যে ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে সেটা আহ, তোমাদেরকে জানতে, আমি সেটা তোমাদেরকে দিয়ে দেবো। এবং সেই ট্রান্সপোর্টেশন সিস্টেম, যেমন আমরা উই মে ট্রান্সপোর্ট দ্য অ্যানিমালস বাই এয়ার, বাই রোড, ইভেন ইট মে বি বাই ইন সি, ট্রেন অর ফুড ডিস্টেন্স। এই যে রিসেন্টলি আমাদের যে ঈদুল আজহা গেল, এখানে দেখলাম যে 8 লাখ 10 লাখ 15 লাখ টাকার গরু জাস্ট মারা গেল। তোমার হচ্ছে মানে একটা একটা ফার্মার, সে উদ্যোক্তা, সে মানে একটা গরুর দাম যদি 10 লাখ 12 লাখ হয়, 7 লাখ 8 লাখ হয়, সেই গরুটা যদি তোমার মারা যায় তাহলে তার থাকে কি? দিস ইজ দ্য ডিফল্ট অফ ট্রান্সপোর্টেশন। এটা অনেকেই মেনটেন করে না, যে ট্রান্সপোর্টেশনের আমাদের কি কি প্রসিডিউর আমাদেরকে মেনটেন করতে হবে, ট্রান্সপোর্টেশন কখন করতে হবে, কত ঘন্টা করতে হবে। যেমন একটা গরু কখনোই 6 থেকে 7 ঘন্টার ট্রান্সপোর্টেশন কখনো এর থেকে বেশি হওয়া যাবে না। যেমন আমরা ব্রয়লারের মুরগি ট্রান্সপোর্টেশন করি, সারাদিন রাত ট্রান্সপোর্টেশন করে 12 ঘন্টা 14 ঘন্টা উইদাউট এনি তোমার হচ্ছে যে কি বলে যে ইলেকট্রোলাইটস আমরা তাকে কিছুই দেই না, সেটা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা সে, এবং ভেরি ক্রাউডেড একটা ফর্মে সে, সেই কোথা থেকে 8 ঘন্টা 10 ঘন্টা ঢাকার ঢুকলে 7 7 8 ঘন্টা তো নর্মাল জ্যাম। এই যে এই যে ট্রান্সপোর্টেশন, এই যে এগুলোর মধ্যে আমার হেলথ ইফেক্ট আছে, যে মিড কোয়ালিটির বিষয় আছে, যে একটা অ্যানিমেলকে তুমি স্ট্রেসে আনলে তাহলে ক্রনিক স্ট্রেস, তার একুয়েট স্ট্রেস, সেই স্ট্রেসের কারণে তার মিড কোয়ালিটির কি ধরনের চেঞ্জ হয়, ইভেন সেই স্ট্রেসটা তোমার মিটটাকে আমাদেরকে আসলে সেই মানে এক্সপেক্টেড নিউট্রিয়েন্ট সে দিচ্ছে কিনা, তাহলে মিটের কোয়ালিটিটা কিভাবে ডিটারিয়েট হচ্ছে, সেই মিট আবার প্রিজার্ভেশনে রাখলে তার কি কি ধরনের প্রবলেম হচ্ছে, তাহলে এই বিষয়গুলো তো আমরা আসলে জানি না। তো কাজেই বাংলাদেশে এমন কোন মানে স্ট্র্যাটেজি নাই গভর্নমেন্ট অথরিটির মাধ্যমে, যে আসলে আমাদেরকে এটা মেনটেন করতে হবে। একটা তোমার হচ্ছে যে কি বলে যে সিম্পল একটা লরিতে দেখবা শত শত মুরগি, শত শত মানে কি একটা কতটুকু জায়গা আছে, কত স্কোয়ার ফিট জায়গা হবে,
দেখবা যে মানে মুরগি তার শুধু গলাটা উপর দিয়ে রাখার স্পেস থাকে না। তো এরকম ভাবে অ্যানিমাল গুলাকে তারা ট্রান্সপোর্ট করতেছে। একটা গরু 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা পর্যন্ত ট্রান্সপোর্ট করতেছে। তো তুমি তো গরুটাকে ট্রান্সপোর্টের মাধ্যমে তুমি মেরে দিলা। তার স্ট্রেস হলো, তার স্ট্রোক হলো। তো একটা গরু স্ট্রোক করলে সে বাঁচবে কি করে? তো কাজে মানে এগুলো তো আমাদের জানা নাই। তো এগুলা বিদেশে এগুলা টেকনিক্যাল এগুলা অথরিটি আছে, তাই না? টেকনিক্যাল অথরিটি আছে যে আপনি একটা লরিতে বা একটা ট্রাকে কয়টা গরু নিতে পারবেন, সেই ট্রাকে এয়ার ফেসিলিটি ঠিক আছে কিনা, সেই ট্রাকে তোমার হলো যে প্যাডিং ম্যাটেরিয়ালস ঠিক আছে কিনা, সেখানে স্লিপিং ইয়া হচ্ছে কিনা। যেমন ট্রাক লরিতে গরুগুলা দেখবা থেতলে যায়, টুইস্টনেস হয়, হ্যাঁ, মাংস থেতলে যায়, হ্যাঁ, মাংসের মধ্যে আঘাত করে মাংস সেখানে রক্ত জমাট বেঁধে যায়। এরকম আমরা জবাই করার পরে অনেকেই পেয়েছি। কারণ ওই যে তোমার সে মানে ওখানে সিস্টেম নাকি পুরো পড়ে যাচ্ছে, স্লিপারি। তো এগুলা এগুলা দেখার মতো বাংলাদেশে আসলে আমরা যতই করি, এগুলা বাংলাদেশের কোনো ইমপ্লিমেন্টেশন নাই। হোয়াট এভার ইট ইজ, ট্রান্সপোর্টেশনের কথা উল্লেখ করার কারণে এগুলা বলা হচ্ছে আর কি, যে এই যে গরুগুলা মারা যাচ্ছে। বাংলাদেশে এরকম কয়েকটা ঘটনা ঘটছে রিসেন্টলি আমাদের এই ঈদুল আজহা উপলক্ষে, ডিউ টু দ্য ডিফল্ট ম্যানেজমেন্ট, ডিফল্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। আমরা আসলে অ্যাকচুয়ালি জানি না যে একটা গরু 6 ঘন্টার বেশি তাকে ট্রান্সপোর্টেশন করা যাবে না। যদি ইফ ইফ টু যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে তাকে রেস্ট নিয়ে আবার তাকে পানি খাওয়ায়ে তারপর হচ্ছে তোমার যদি মুরগি টুরগি থাকে সেগুলোকে পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রোলাইটস দিয়ে, হ্যাঁ, আবার তাকে কিছু পরিমাণ খাবার দিয়ে তারপর সেগুলোকে আবার ট্রান্সপোর্টেশন করতে হবে। দিস ইজ দ্য ইথিক্যাল ওয়েলফেয়ার। এটা আমরা জানি না। ফ্রিডম, দিস ইজ কল্ড ফ্রিডম। কারণ এর একটা ফাস্টিং হচ্ছে, তার জিহ্বা বেরিয়ে যাচ্ছে, মুরগি ব্রেথিং করতেছে। তো এগুলো তো তুমি ইনহিউম্যান। তো তোমার তো এখানে তার বডি কন্ডিশনটা তো অ্যাবনরমাল হয়ে গেল। যার কারণে তোমার বিভিন্ন কোয়ালিটি মাংস, ডিওপি, তোমার হচ্ছে পিএসসি মাংস তৈরি হচ্ছে। আর সেই মাংস খেয়ে তো তোমার কোনো লাভ নাই। অনেক ডিটারিয়েট হচ্ছে তো, মাংসের কোয়ালিটি গ্রেড গ্রেড নিচে নেমে যাচ্ছে এই যে স্ট্রেসের কারণে। হোয়াট এভার ইট ইস। তো যেহেতু ওয়াইল্ড এনিম্যাল আমরা মাংস খাই না, সেজন্য তাদেরও তো একটা নির্দিষ্ট কি বলে যে ইথিক্যাল পয়েন্ট আছে। তো এই বিষয়গুলোতে আমরা প্রায়োরিটি বেস আমরা জেনারেল কিছু কনসিডারেশনের কথা বললাম, যেমন আমরা ট্রান্সলেশন করবো। এখন সব স্পেসিস তো একটা বক্সের মধ্যে আমরা ঢুকানোর কোনো সুযোগ নেই। তাহলে সেপারেট সেপারেট বক্স ফর সেপারেট স্পেসিস আমরা নিতে হবে। এডুকেট ফিডিং, এডুকেট ভেন্টিলেশন, হ্যাঁ, এগুলা প্রোভাইড করতে হবে। ইভেন ইভেন ডিউরিং ট্রান্সপোর্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্রস ইনফেকশন হয় কিনা। হিউম্যান থেকে অনেক ধরনের মাইক্রো অর্গানিজম অ্যানিমেলের কাছে চলে যায়, অথবা অ্যানিমেল থেকে কিছু অর্গানিজম কন্টাজিয়াসলি সেটা আবার অ্যানিমেলের হিউম্যানের থেকে আসে। তাহলে এটা তো আমার খেয়াল করতে হবে। কাজেই সেই বিষয়গুলো ইভেন আই এম অ্যাজ আই মেনশন যে আমরা কখন ট্রান্সপোর্টেশন করবো সেগুলা তার যে কুলার সিজনে অথবা কুলার টাইম অফ দ্য ডে, মর্নিং অর লেট ইভিনিং, এগুলো সব কনসিডার করতে হবে। তারপর হচ্ছে তোমার হলো যে বিশেষ করে ট্রান্সপোর্টেশনের মানে ডিজাইনটা কেমন হবে, কোন অ্যানিমেলকে কোন ডিজাইনের ক্রেটে আমরা নিয়ে ডিজাইন করব। স্পেশালি সেক্ষেত্রে তোমার ওয়াইল্ড হার্বিভোরাস জন্য এক ধরনের ক্রেট আছে, তারপরে তোমার কার্নিভোরাস জন্য এক ধরনের ক্রেট আছে, ইভেন প্রাইমেটস যারা তাদের জন্য আলাদা ক্রেট আছে, তারপর হলো স্নেকস যেগুলা করবো তার জন্য আলাদা ক্রেট আছে, ইভেন বার্ডস করবো সেটার জন্য ক্রেট আছে। প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা, যেগুলো জুতে সব ধরনের অ্যানিমেলের জন্য আলাদা আলাদা, রেপটাইলস এর জন্য আলাদা গ্রেড আছে। যেমন রেপটাইলস আমরা একটা কুমিরকে আমরা ট্রান্সলেশন করি। তো কুমির তো জলে আর স্থলে দুদিকে থাকে। এখন কুমির যদি তুমি সিম্পলি যদি এভাবে নিয়ে যাও তাহলে তো হবে না। তার জন্য একটা 1/3 পরিমাণে পানি তার যেই ক্রেটে আমরা দিব, সেই ক্রেটে 1/3 পানি দিয়ে তাকে রেস্ট্রেনিং করে ওই জায়গায় রেখে তার বিশ্লেষণ করতে হবে আমার। কাজেই এগুলো আমাদেরকে জানতে হবে যে আসলে কোন টাইপস অফ অ্যানিমাল, তার ফিডিং বিহেভিয়ার, তার কি বলে অ্যাডাপ্টিং বিহেভিয়ার, এগুলা জেনে তারপর আমরা, যেমন প্রেগনেন্ট অ্যানিমালকে নেভার ট্রান্সপোর্ট, প্রেগনেন্ট অ্যানিমালকে ট্রান্সপোর্ট করা কখনোই ঠিক না। এগুলো আমাদেরকে জানতে হবে। স্নেকস, তাহলে স্নেকস এর মধ্যে ভেনোমাস আছে, নন ভেনোমাস আছে, কাকে কিভাবে ট্রান্সপোর্টেশন করতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা ক্রেস্ট আছে, এবং ডেঞ্জার পয়েন্ট লিখে দিতে হবে স্নেকস এর ইয়ার মধ্যে, ভেনোমাস স্নেকস যেগুলো থাকে। হ্যাঁ, তাই এইগুলা কিন্তু তোমার এজ এ ভেটেরিনারিয়ান তুমি তো করবে না, সেগুলা তোমাকে কনসিডার করতে হবে।
যে আসলে এটা কি আইডিওলজিক্যালি, এটা কি থেকে মানে এটা রাইট প্রোটোকলে যাচ্ছে কিনা, এগুলো জাস্ট ইউ মনিটর। স্টাফ আছে দে উইল ডু, বাট ইউ উইল জাস্ট ওভারলুক, ইউ উইল মনিটর এভরিথিং। সুতরাং সেই বিষয়গুলো তো ইউ আর দ্য বস, সেই বিষয়গুলো তোমার কনসিডার করতে হবে। সুতরাং আমি এখানে একটু আলোচনা করে দিলাম তোমাদেরকে, বিশেষ করে সিম্পল ইনফরমেশন গুলো বিলংস টু ট্রান্সপোর্টেশন, জু অ্যান্ড ল্যাব অ্যানিমাল স্পেশালি। সুতরাং পরীক্ষা যদি তোমাদের থাকে যে ট্রান্সপোর্টেশন কি, ট্রান্সলোকেশন কি, এবং হোয়াট আর দ্য জেনারেল ইথিক্যাল পয়েন্ট ডিউরিং দ্য ট্রান্সপোর্টেশন, তো এগুলো তো তোমরা পারার কথা। এগুলো আমার মনে হয় যে তোমরা পারবা। এখান থেকে একটা কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন আসতে পারে আমাদের, আসলে ট্রান্সপোর্টেশনের সময় আমাদের কিভাবে এটা ইয়ে করা উচিত, এটা একটু আলোচনা তোমরা করে নিও, পড়াশোনা করে নিও। আর ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে সবচেয়ে আগে যেটা আমাদের প্রয়োজন সেটা হলো রেস্ট্রিনিং। তোমাদের প্র্যাকটিক্যালি মনে রেস্ট্রিনিং করাটা হয় নাই, মনে হয় রেস্ট্রিনিং করাটা হয় নাই। স্যার রেস্ট্রিনিং, পড়ানো হয়েছে স্যার রেস্টনি। রেস্ট্রিনিং করা হয়েছে না? জি স্যার পড়াইছে ভেরি গুড। 11। তাহলে এই রেস্ট্রিনিং এর পার্টটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা রেস্ট্রিনিংটা বেসিক্যালি স্যার দুইটা সব মেথডে অনলাইনে আমরা, স্যার। হ্যাঁ রেস্ট্রিনিং, রেস্টুরেন্টে তোমরা একটু পড়ে নিও, যে ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য আমি এটা এখানে রাখতে চাচ্ছি আর কি। প্র্যাকটিক্যালি যদি তোমাদেরকে পড়ানো হয়েছে তাহলে ভেরি গুড। তাহলে রেস্টুরেন্টটা হলো যে কি, আসলে এটা দুইটা মেথড আছে। তুমি অ্যাজ এ ভেটেরিনারি ডক্টর, তোমার প্রথম উদ্দেশ্য হলো এটাকে হাউ ইউ উইল রেস্ট্রেন এটা। তাহলে ওই যে একই পয়েন্ট আমার আসতেছে, যে রেস্টুরেন্ট আমি কিভাবে করবো। রেস্টুরেন্ট করলে না তুমি সেটাকে আবার ট্রান্সপোর্টেশন নিয়ে যেতে পারো, কারণ সেখানে বিভিন্ন ধরনের কার্নিভোরস অ্যানিমালস থাকে, ফেরোসাস অ্যানিমালস থাকে, ডেঞ্জারাস অ্যানিমাল থাকে। হ্যাঁ, এগুলো তাহলে রেস্টুরেন্টে তোমরা পড়েছো, দ্যাটস দ্য গুড সাইড। তাহলে রেস্টুরেন্টিং এর বেসিক্যালি দুইটা মেথড তোমরা জানো অলরেডি। আমি একটু যেটা আছে ক্লাসটা আমার রিক্যাপ, হ্যাঁ, অর্থাৎ আমরা একটু ওভারঅল ক্লাস আলোচনা করছি আর কি। তো এগুলা তারপর পড়ার সময় তোমাদের হেল্প হবে। তাহলে এখানে দুইটা মেথড নিয়ে আমরা সবসময় উই মে ডিসকাস। একটা হলো একটা হচ্ছে ফিজিক্যাল মেথড, আর একটা হচ্ছে কেমিক্যাল মেথড। এর মধ্যে কোনটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট? এখন হ্যাঁ, এটা হতে পারে যে আসলে ডিপেন্ডস অন দা হোয়াট টাইপ অফ এনিমালস, যে আসলে আমি কোন এনিমালস কে আমি রেস্ট্রিং করবো সেটার উপর বেস করে হবে এটা কি ফিজিক্যাল মেথড। এখন একটা অ্যানিমাল মনে করো যে সিম্পল, একটা অ্যানিমাল হার্বিভোরস অ্যানিমাল, তার জন্য তো আমাকে ডার্ট গান ইউজ করতে হবে, বা তাকে অ্যানেস্থেসিয়া আমাকে দিতে হবে, হ্যাঁ, ইমোবিলাইজেশন করতে হবে না। তাহলে সেক্ষেত্রে তোমার এটা একটা মেথড, যে একটা এনিমেলের টাইপের উপর বেস করে সাধারণত করা হয়, যে আসলে কি ফিজিক্যাল মেথড করবো না কেমিক্যাল মেথড করবো। তো বর্তমান যুগে আসলে যেগুলা রেস্ট্রেনিং বলতেই তো বোঝায় যে আসলে যেগুলা ফেরোসাস বা ডেঞ্জারাস, সেগুলোর জন্যই তো আমরা রেস্ট্রেনিং টার্মটা আমরা বেসিক্যালি ইউজ করে থাকি। আর না হয় সিম্পল যেগুলো আছে সেগুলো তো আমরা এমনিতেই আমরা বিভিন্ন ধরনের টাওয়েল, ব্যাগ, স্নেয়ার্স, নেস্ট ইত্যাদি দিয়ে কিন্তু আমরা রেস্ট্রেনিং করে ফেলতে পারি। কিন্তু কেমিক্যাল মেথডটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর ফেরোসাস, ফর তোমার হচ্ছে ডেঞ্জারাস অ্যানিমলস, এগুলোর জন্য। তাহলে এই কেমিক্যাল মেথড গুলো তোমরা জানো, বিভিন্ন এই যে তোমার হচ্ছে ডার্ট যেটা দিয়ে করা হয়, ডার্ট দিয়ে করা হয়, এগুলো তোমরা হয়তো পড়েছো। এখন বিভিন্ন ধরনের ডার্ট পাওয়া যায়, অর্থাৎ 4-5 ধরনের ডার্ট মেবি আছে আমাদের। এটা তোমার হলো যে কি কি বিষয় তোমার হচ্ছে ব্লু পাইপের একটা ডার্ট আছে, একটা পিস্তল টাইপের ডার্ট আছে, হ্যাঁ, এটা 15 মিটার। ইভেন লং রেঞ্জার ডার্ট আছে, সেটা তোমার 35 মিটার পর্যন্ত তুমি ইমোবিলাইজ করতে পারো অ্যানেস্থেসিয়া দিয়ে। ইভেন সবচেয়ে বড় যেটা এক্সট্রা লং একটা পিস্তল আছে, হ্যাঁ, সেটা হলো আপ টু 80 মিটার পর্যন্ত যায়, এবং সেটা দিয়ে তুমি ইমোবিলাইজ করতে পারো। এখানে বিভিন্ন ধরনের অ্যানেস্থেসিয়া ড্রাগস ইউজ করা হয়, সেগুলা তোমাদেরকে হয়তো বা পড়িয়েছে। এগুলো অ্যাভেলেবেল আছে তোমাদের ইয়াতে। বিশেষ করে HCl, এগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে এগুলো যা করানো হয় আর কি। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে কনসেন্ট্রেশন দিয়ে বিভিন্ন ধরনের, যেমন ক্যাটামাইন, তারপরে টিলটামাইন, তারপর নেম্বুটাল, ডিফারেন্ট টাইপস অফ তোমার হচ্ছে এই ড্রাগস রয়েছে, সেগুলো দিয়ে আমরা অ্যানাস্থেসিয়া করি। তবে এগুলা কোটেশন রয়েছে, অর্থাৎ তুমি যে এই যে অ্যানাস্থেসিয়া ইউজ করবা তার কনসেন্ট্রেশন কেমন হবে, হ্যাঁ, তার এটা কিভাবে তুমি ইউজ করবা, সবকিছু ওই ড্রাগের মধ্যে তোমার প্রিকশন আকারে সতর্কতা হিসেবে এবং ব্যবহার বিধি লেখা থাকে। এটা কঠিন এমন কোনো কিছু না। কাজেই এটা মনে হয় যে পরীক্ষা যদি তোমাদের থাকে যে রেস্ট্রেনিং কিভাবে করবা,
তোমরা কি পরীক্ষা লিখতে পারবা না যদি আমি কোশ্চেন করি যে রেস্টেনিং কি, রেস্টেনিং তুমি কিভাবে করবা এবং কোন রেস্টেনিং তোমার জন্য ভালো, হ্যাঁ বর্তমানে কোন রেস্টেনিং ইউজ করা হয়, এগুলা পরীক্ষা আসলে তোমরা পারবা না? জি স্যার। ওকে, ভেরি গুড। আমি সেই শীটটাও তোমরা দিয়ে দিব। ওই স্যার যেহেতু তোমাদেরকে পড়িয়েছে প্র্যাকটিক্যালি, আর আমার শীটটাও দেখবা, দুইটা মিলিয়ে তোমরা জানার জন্য যে আসলে রেস্টেনিং এভাবে করা হয়, এই অ্যানাস্থেসিয়া ইউজ করা হয়, কেমিক্যাল রেস্টেনিং ইজ দ্য বেস্ট, হ্যাঁ, ফর এনি জু এন্ড ওয়াইল্ড লাইফ, হ্যাঁ, প্ল্যাটফর্মের জন্য। এগুলো তোমার সুন্দর করে লিখে দিবা, তাহলে এটা নলেজ থাকলো আর কি, বুঝছো না? এটা পরীক্ষায় না দিলে এটা তোমার পড়বা না, কাজে এটা একটা গ্যাপ থেকে যাবে আমার। কাজে এটা তোমরা একটু পড়ে নিও। এটা। আর আমি বলছিলাম যে লায়ন এবং টাইগার নিয়ে একটু বিশদ আলোচনার পাশাপাশি তোমরা আমাদের এই যে এই জুতে পাইথন এবং কোবরার যে ফিডিং বিহেভিয়ার আছে, এই দুইটা জিনিস, সাপের মধ্যে দুইটা জিনিস তোমরা পড়বা, যে কোবরা কি খায়, পাইথন কি খায়, হ্যাঁ, এইগুলা বিষয়, এবং একবার খাইলে কতদিন খাইতে হয় না, তারা হাইবারনেশনে যায় কিনা, হ্যাঁ, এই তোমার হচ্ছে হাইবারনেশন আমার পয়েন্ট চলে আসছে। হাইবারনেশন হলো যে, তোমরা তো জানো এটা শীত নিদ্রা বলা হয়। হাইবারনেশনটা হলো জাস্ট, যদি আমি ইনকেস আমি যদি চিন্তা করি যে মানুষের সাথে তার যদি একটা সামঞ্জস্য থাকবে, মানুষ যে এই যে কোমায় চলে যায় না, কোমায় একবার সেম লাইক এস, এই এনিমেল গুলা, এই সাপগুলা, এটা হলো হাইবারনেশনে যায়, মানে হলো তার, মানে প্রায় 90 থেকে 95% তার যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস, পারফরমেন্স, এভরিথিং দ্যাট উইল বি স্টপড। মানে তারা কেন করে? এটা করে যে তারা এই টেম্পারেচারের বিষয় আছে, টেম্পারেচার রেগুলেটরের বিষয় আছে। তো সেটার জন্য তারা একেবারে শীতনিদ্রা চলে যায়। সেই শীতনিদ্রায় ওই সময় গেলে কি হয়, তার যে বডির ফিজিওলজি, ডাইজেশন, সবকিছু অলমোস্ট নিয়ার অ্যাবাউট টু ডাই এর মতো, কিন্তু দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু বিসিএস ভাইভাতে এইসব প্রশ্ন তোমাদেরকে করা যেতে পারে বা করা আসতে পারে, যে কোমা, একবার জাস্ট হাইবারনেশন মানে হলো কোমা, প্রায় 5 থেকে 8% পর্যন্ত তার এই ফিজিওলজি অ্যাক্টিভিটিস থাকে। বাকিগুলা সে কি করে, সে খেয়ে দেয়ে একবারে ওইগুলা, এই এনার্জি থাকে, আস্তে 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 যখন তার টাইম ওভার হয়, তখন সে আবার ফিরে আসে। এগুলো হাইবারনেশন। কাজে তোমরা, আমি বললাম যে এখানে পাইথন এবং কোবরা নিয়ে একটু বিশদ পড়বা, যে আসলে তার ফিডিং হ্যাবিট কি, হ্যাঁ, এগুলো একটু পড়তে হবে তোমাদেরকে। এখন আমরা একটা শীট দিয়েছিলাম তোমাদেরকে মেবি, যে টার্মিনোলজি শিট, তো ওখানে তোমার প্রায় শত শত টার্মিনোলজি আছে, অনেক টার্মিনোলজি আমাদের আছে। তো কাজে এটা তোমাদের জানার জন্য আসলে, যে আসলে ওয়াইল্ড লাইফ গ্লোসারি একটা একটা শিট দিয়েছিলাম তোমাদেরকে। তো সেখানে অনেক টার্মিনোলজি আমাদের সেখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো যেগুলা আছে সেগুলা মোটামুটি তোমরা পারবা, সেখান থেকে আহ, মানে কয়েকটা টার্মিনোলজি তোমাদের আসতে পারে। আর আমি ক্লাসে আলোচনা করেছিলাম মনে হয় একটা ক্লাসে, যে হ্যারেম মেটিং টার্মটা তোমাদের, হ্যারেম মেটিং, যে বার্ডের ক্ষেত্রে হ্যারেম মেটিং কারা কারা করে, হ্যারেম মেটিং, ইভেন রেটাইটস যে গ্রুপ গুলো আছে, বার্ডস গুলা রয়েছে, রেটাইটস তাদেরকে কেন বলা হয়। ক্লাসে যারা ভালো লিখেছো বা যারা নোট করেছো তাদের কাছে সেই ইনফরমেশন গুলো রয়েছে, যে হ্যারেম মেটিং বলতে কি বোঝায়, তারপরে তোমার হচ্ছে রেটাইটস গ্রুপ কোন কোন বার্ড গুলা, তাদেরকে রেটাইটস কেন বলা হয়, ঠিক আছে। এগুলা কিন্তু শর্ট হিসাবে তোমাদেরকে আসতে পারে। আর সেক্ষেত্রে তোমাদের হচ্ছে ওই যে ফোস্টারিং তো আমরা বলেই ফেলেছি, IUCN, হ্যাঁ, আর ওইখান থেকে কিছু টার্মিনোলজি, আমরা যদি টার্মিনোলজির কথা যদি চিন্তা করি, কিছু টার্মের কথা দেখি, টার্মিনোলজি আমাদের কি কি ছিল। হুম, টার্মিনোলজি শিটটার মধ্যে আমাদের আহ তোমরা সেগুলো পড়বা একটু, টার্মিনোলজি গুলো তারপর একটু দেখে নে, দাঁড়াও। জি, ডেসক্রিপশন, গ্লোসারি, ওয়াইল্ড লাইফ গ্লোসারি। ইলেকট্রিক্যাল তোমরা জানো, ইলেকট্রিক্যাল, তারপর কয়েকটা টার্ম তোমরা একটু লিখে নাও, আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। ইলেকট্রিক্যাল এলিয়েন স্পেসিস, ইলেকট্রিক্যাল এলিয়েন স্পেসিস,
তারপরে তোমার লেখা হচ্ছে ক্যারিয়ন। ক্যারিয়ন একেবারে ডেড অ্যানিমালস এর যে বডিটা থাকে আর কি, এটা নর্মালি যেটা হলো ডিকেইং স্টেজে থাকে, পচা পচা যেটাকে বলা হয়। আগে ছিল, এখন আর নাই এগুলা। আগে দেখা যেত অ্যানিমাল সেখানে সেখানে পড়ে আছে, এগুলা ন্যাচারাল ডিকেইং যেটাকে বলা হয় ক্যারিয়ন। তারপরে লেখা রাখো ক্লাচ, CLUTH, ক্লাচ, অর্থাৎ টোটাল নাম্বার অফ এক্স। ক্লাচ এবং একটা পাস আছে। ক্লাস মানে হলো কন্টিনিউয়াস ডিম পাড়ার। এরপর আবার দেখবো যে দু একদিন গ্যাপ দেয়, আবার ডিম দেয়, তাকে এই যে দু একদিনের মধ্যে কিন্তু তাকে পচ বলা হয়। আর ক্লাস মানে হলো কন্টিনিউয়াসলি এগ প্রোডিউশন করা উইথ ওয়ান অ্যাটেম। অর্থাৎ যদি আমরা মুরগির কথা চিন্তা করি সে এটা 10 থেকে 12টা ডিম দেয় একসাথে, তা না। আবার দেখবো যে দু একদিন গ্যাপ মারে, ওই দু একদিন থেকে বলা হয় পচ। আর এটা হলো ক্লাচ। এন্ডেঞ্জার্ড, এটা তো জানোই তোমরা, এন্ডেঞ্জার্ড। তারপর হলো তোমার ক্যাপাসকুলার, এগুলো তো আমি বলেই ফেলেছি, ক্যাপাসকুলার সে তারপর হচ্ছে IUCN, আমরা তো আগে বলেছি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ফেরাল, FERAL, ফেরাল। সলিটারি, কুবে, CUVEOI, কুবে। ক্যারিয়ন, CRRIUN, ক্যারিয়ন। কুবে, ক্যারিয়ন, ফোস্টারিং। ঠিক আছে, এক্সোটিক স্পিসিস। ক্যারিয়নটা হলো সে তোমার ডেড এনিমেলের যে ডিক্লিন, যে ফ্লেশটা আছে সেটাকে বলা হয় ক্যারিয়ন। ওকে, এই তো, এগুলা তোমরা একটু টার্মিনোলজি থেকে পড়ে নিবা, কেমন? সিম্পল। তাহলে এই তো গেল, আর কি পড়াছিলাম, রেস্টনিং গেল, তারপর হচ্ছে ব্রিডিং গেল, ট্রান্সপোর্টেশন ট্রান্সলোকেশন গেল, ফিডিং ডগ গেল, অ্যাকোয়ারিয়াম গেল, কনজারভেশন প্রিজার্ভেশন গেল, আর কি করলাম, ফিডিং অফ ক্যাট গেল। এনিওয়ে, তারপরে আমরা আরেকটা জিনিস, আমরা তোমাদেরকে একটা হালকা ওই ইয়াতে শীট দিয়েছিলাম বেবি লাস্ট ইয়ার, যে একটা ক্লাসে আমরা পড়ছিলাম যে হোয়াট শুড ডু এন্ড হোয়াট শুড নট ডু ইন এ জু। হ্যাঁ, এটা এটা আমরা পড়েছিলাম। এটা ইন টার্মস অফ ইন হাউজিং স্টেট বলো অথবা ফর দ্য ভিজিটর্স বলো, সিমিলার ফ্যাশন, সিমিলার অ্যাক্টিভিটিস, যে আসলে একটা হাউসে কি কি মেনটেন করা উচিত। অথবা ইফ আই সে যে আমি একটা নিউ ভিজিটর্স ইন এ জু, তো সুতরাং হোয়াট শুড আই ডু অ্যান্ড হোয়াট শুড নট ডু। এটা কিন্তু একটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, ইউজ পয়েন্টে, হোয়াট শুড ডু অ্যান্ড হোয়াট শুড নট ডু। এটা তোমাদের আসে, আমি শিটে দিয়েছিলাম মেবি ছবি আকারে।
সেটা তোমরা দেখে নিও, সুন্দর করে পড়বা, হ্যাঁ? যে আসলে একটা হাউজে কি, কি করা উচিত, কি, কি করা উচিত না। হুম। তো এই হলো আমাদের আসলে ক্লাসের আমরা যা পড়ালাম সেগুলো একটু রিক্যাপ করলাম, তোমাদের সাথে করে একটু আলোচনা করলাম। আমার মনে হয় যে তোমরা যদি এগুলাতে সুন্দর করে একটু গুরুত্ব দাও, তাহলে আমার মনে হয় যে যা পড়াইছি এগুলোর মধ্যেই তো কোশ্চেন আসবে। সুতরাং কোশ্চেন কিছু তোমার অ্যাপ্লাইড কোশ্চেন আসতে পারে, তো সেইগুলা তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বা। আমার প্রত্যাশা যে তোমরা সবাই ভালো করবা, কারণ ক্লাসগুলো তোমরা সবাই করেছো। এখন যদি তোমাদের কোনো সমস্যা হয় পড়াশোনার ক্ষেত্রে বা যদি কিছু না বুঝো, তাহলে সেটা আমাকে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো তোমরা ভালো করে পড়বা। আমার মনে হয় যে আমরা 60টা কোশ্চেন থাকবে, এর মধ্যে 5টা কোশ্চেন উইথ ফ্র্যাকশনাল তোমার হচ্ছে পয়েন্টেড কোশ্চেন থাকতে পারে আর কি, যে একটা কোশ্চেনের মধ্যে তোমার 2টা 3টা থাকবে। এবং তোমরা সবসময়, তোমরা তো জানো 3 ঘন্টা পরীক্ষা, 3 ঘন্টা পরীক্ষা এটা নাকি 2 ক্রেডিটের পরীক্ষা? 3 ঘন্টা তো, তাই না? 60 মার্কস। জি স্যার। হ্যাঁ, ভেরি গুড। তো সুতরাং ওইভাবে পড়বা এবং কোশ্চেন বুঝে আনসার করবা। এখন তোমার দেখা যাবে যে তুমি অনেক কিছু জানো কিন্তু মার্কস হচ্ছে 2। তো আমার তো এতটা বিশুদ্ধ লেখার দরকার নাই, তাই আমি তো তোমাকে পয়েন্ট দেখবো যে আসলে তোমার পয়েন্টটা তুমি, ইফ ইউ আর ইন দ্য ট্র্যাক লাইন, তুমি ট্র্যাকে আছো কিনা। সুতরাং তুমি 3 পাতা লেখলে তো কোনো মার্কস তো 2-এর বেশি পাবা না। তো কাজেই তুমি যতটুকু সম্ভব কোশ্চেন 1 মার্কস, 1 মার্কস থাকলে 1 মার্কস এর অ্যান্সার লিখবা, তাই না? একটা এক্সাম্পল যদি দেওয়া হয় যে IUCN এর ডেফিনিশন লেখো, তো তুমি এটা বিশদ লেখা তো দরকার নাই, তো সিম্পল থ্রেড এন্ড স্পিসের ডেফিনিশন লিখবা। তো এটা তো 1 মার্কসের, সিম্পল সিম্পল। সো এখানে মার্কস এর বিষয়ের আলোকে তোমাকে লিখতে হবে, কারণ সময় তোমাকে 3 ঘন্টা কিন্তু আছে, হিউজ সময়। ঠিক আছে? তো আমার মনে হয় যে তোমরা এগুলা, আমি যেগুলা আলোচনা করলাম, আমরা পুরো সিলেবাসটাই আমরা আলোচনা করলাম। তো এর মধ্যে থেকে ইনশাল্লাহ তোমাদের কোশ্চেন আসবে। তোমরা সবাই ভালো পারবা, সবাই ভালো রেজাল্ট করবা, সেটা আমি আশা করি। আর যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার জন্য। ঠিক আছে? সিলেবাস সম্বন্ধে আর কোনো কথা আছে কিনা বলো। আর আমি আজকে রাতে যদি সম্ভব হয় তোমাদেরকে ওই সিরিয়াল অনুযায়ী তোমাদেরকে আমি আমার অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিব। তোমরা গ্রুপ আকারে একটু বসে বসে একসময় দিও, চাপ নেওয়ার কোনো দরকার নাই। তোমরা যখন ইয়া হয় আমাদেরকে ফাইনাল পরীক্ষা পড়ে বা যখন ইয়া হয়, আমি যখন এটাকে ইভালুয়েট করবো আর কি, তখন আমি হাতে পাইলেই হবে। ঠিক আছে? তো ফাইনাল পরীক্ষা দিয়েও আমাকে দিতে পারো, এটার জন্য কোনো প্রেশারাইজ আমি করছি না। কিন্তু তোমাকে, ইউ মাস্ট রিমেম্বার দ্যাট ইট বিলংস টু 10 মার্কস কিন্তু। সুতরাং 10 মার্কসের মধ্যে যদি তুমি 8-9 না পাও, তাহলে কিন্তু তোমাকে প্লাস আসবে না। তো কাজেই প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকতে হবে, প্রত্যেকের তোমার হচ্ছে মনোযোগ দিয়ে লিখতে হবে, যাতে গ্রুপে কোনো ধরনের ঝামেলার সৃষ্টি না হয় এবং কোনো কপি পেস্ট করা না হয়, সে বিষয়টা দেখবো কিন্তু। তো এটা রইলো তোমাদের জন্য। আর এমনি যে কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করো। আর হলো যে সাইফুলকে বলছিলাম যে তোমরা একটা কোথাও একটা ট্যুরে যেয়ে তোমরা একটু অ্যানিমাল দেখে আসো। এখন তোমরা কি ওটার জন্য কোনো ইয়া হয় নাই না সাইফুল? স্যার আবার যোগাযোগ করবো স্যার আমাদের যোগাযোগ তো করবো। আমার বিষয় হলো যে তোমরা একটা কাজ করো, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে আর কি, যেহেতু এই কোর্সটা আমরা মানে ট্যুরের বিকল্প নাই, তোমরা প্রয়োজনে পরীক্ষা দিয়ে হলেও তোমরা ঢাকা চিড়িয়াখানা আসো। বুঝতে পারছো? জি জি স্যার, যদি স্যার তোমাদের আমি আগ্রহ আপনার সাথে থাকে। যোগাযোগ করবো স্যার। হ্যাঁ, জি স্যার, আমি জানাবো আপনাকে স্যার। যদি সুযোগ থাকে তোমরা চিড়িয়াখানায় আসো, আমি এখানে ওদেরকে সবকিছু এই, এই, তোমরা যদি প্রয়োজন, শোনো, প্রত্যেক ভার্সিটি থেকে এই ট্যুরের জন্য টাকা দিচ্ছে। বুঝতে পারছো? তো এখানে এটাতে তো তোমাদের ট্যুর আছে এবং এই সিলেবাস তো আমাদের সাথে সিমিলার ফ্যাশন তোমাদের। কাজে তোমরা ইউনিভার্সিটি থেকে অন্তত যদি তোমার ট্রান্সপোর্টেশনের ভাড়াটা নিয়ে যদি তোমরা একটা গাড়ি দিয়ে ঢাকা আসো, তাহলে সকালবেলা রওনা দিবা, এসে দেখে দেখে ঘুরে টুরে তোমরা বিকালে চলে যাবা। ওরকম একটা ট্যুরের অ্যারেঞ্জ করো। এখানে আমি যত ধরনের ফর্মালিটিস আছে সেটা আমি এখানে তোমাকে ম্যানেজ করে দিব। কিন্তু তোমরা আসো, আসলে দেখে গেলে ভালো লাগবে। বুঝতে পারছো? দেখো, চেষ্টা করো, আমাকে জানাও আর কি যদি সুযোগ হয় আর কি, কেমন? জি স্যার। তো ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের। আর কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো জানার কিছু আছে কিনা আমাকে বলতে পারো। তোমাদের এভাবে ফর্মালি মেবি ইট ইজ দ্য লাস্ট ক্লাস।
তো তোমাদের আসলে বিভিন্ন সময়ে আমি আসলে ওইভাবে এফোর্ট দিতে পারিনি। আই এম সরি। যদিও আমি খুব ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আমি আসলে সঠিক সময়ে, হ্যাঁ, তোমাদেরকে সেই সঠিকভাবে আমি জানি না কতটুকু পেরেছি। তো যদি কোনো ইয়া দিয়ে হয়ে থাকে তোমরা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর ভালো করে পড়াশোনা করবা, রেজাল্ট যাদের ভালো রেজাল্ট ধরে রাখো। আর যাদের রেজাল্ট মোটামুটি আছে চেষ্টা করো। আর যাদের রেজাল্ট একেবারে মোটামুটি আছে আর কি, তারা বিসিএস বা ব্যাংক জব বিভিন্ন ভাবে চেষ্টা করো এখন থেকে। হ্যাঁ, যে সরকারি জবের জন্য আপ্রাণ চেষ্টা করে থাকো। এই শুধু ভেটেরিনারি পড়লে যে ভেটেরিনারি চাকরি করতে বিষয়টা এমন না। আমাদের অনেক ধরনের সুযোগ ফ্যাসিলিটি আমাদের রয়েছে, আমরা সেগুলোকে গ্রেড করে নিতে হবে। এই জন্য প্রাইভেটের দিকে অনেকে মনোযোগী দাও। প্রাইভেট অর্গানাইজেশন বা নিজে উদ্যোক্তা হওয়া, নিজে ক্লিনিক দিবা, অনেক সুযোগ সুবিধা আমাদের আছে। সুতরাং অনেক পথ তোমার জন্য খোলা আছে। তোমরা আশা করি সবাই ভালো পজিশনে যাবা। কেউ ভালো পজিশনে যাবা, কেউ রিসার্চার হবা, কেউ পুলিশ হবা, কেউ এডমিন হবা, বিদেশ যাবা। অনেক ধরনের সুযোগ তোমাদের আছে। আমি আশা করি যে যারা এই ক্লাসগুলো করেছো, তোমাদের দেশের সবাই ভালো পর্যায়ে যাও, ভালো অবস্থানে থাকো। আর যদি সুযোগ হয় ঢাকা যদি আসো, তাহলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় স্বাগত। তোমরা এসে অন্তত আমার সাথে একটু দেখা করে যাবা যদি ঢাকাতে আসো কখনো। ঠিক আছে? এখানে আসলে আমাদের ওই যে এম মহবুবুজ্জামান আমাদের একটা একাডেমিক বিল্ডিং রয়েছে, ওইখানে আমি বসি। বা ওই অনুষদে আসলে আমার নাম বললে হবে। আয়েশা, তোমরা যে কোনো সময় যদি আসো ঢাকাতে, অথবা তোমরা যে কোনো রিসার্চ গবেষণা বা বিভিন্ন ইস্যুতে যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, কাজ করতে পারো। সেই সুযোগ সুবিধা আমাদের আছে। এবং তোমাদের ওইখানে যে টিচারের সংকট বিষয়টা, এটা নিয়ে তোমরা একটু ঊর্ধ্বতম যারা আছে তাদের সাথে একটু কথা বলে তোমরা একটু এটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? তো সবার প্রতি শুভকামনা থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বর্তমানে যে করোনা ভ্যারিয়েন্ট আসতেছে, আবার যেটা শুনছি যে ইট ইজ মোর টাইম, মানে 5 টাইমস মোর, হ্যাঁ, এটা সেন্সিটিভ। সো সেক্ষেত্রে চলাফেরার সাথে কিছু দিক নির্দেশনা আমাদের রয়েছে, যেগুলো আমাদেরকে সবাই মেনটেন করে চলতে হবে। সব সময় মোর দেন 20 সেকেন্ড তোমার হাত পা ধুতে হবে বাইরে গেলে, বাড়ি থেকে আসলে। হ্যাঁ, 20 সেকেন্ড ধরে তোমাকে হাত পা সাবান দিয়ে বা আমাদের যে ইয়ে আছে সেটা দিয়ে অ্যান্টিসেপটিক দিয়ে আমরা সাবান দেবো, হাত ধোবো। এবং বাইরে আসলে কখনো সরাসরি নাকে হাত দেওয়া যাবে না। তারপর হলো মাস্ক পরিধান করতে হবে। মানুষের সাথে ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। মানুষের সামনে হাসি কাশি দেওয়া যাবে না। হ্যাঁ, তারপর ঠান্ডা থাকলে তরল খাবার খাওয়া যাবে না, বা ফ্রিজের বিভিন্ন ধরনের পচা বাসি খাবার খাওয়া যাবে না। ঠিক আছে? যদি সর্দি কাশি হয় বাসা থেকে বের হওয়া যাবে না। মাস্ক সব সময় পরে থাকতে হবে। হুম। তো এই বিষয়গুলো আমাদেরকে মেনটেন করে চলতে হবে। কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে। সেই হিসাবে তোমরা ভালো মতো চলবা, হ্যাঁ, ভালো থাকবা, নিজের প্রতি খেয়াল রাখবা। হ্যাঁ, সেই প্রত্যাশা তোমাদের সকলের প্রতি রইলো। ঢাকা আসলে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আর সাইফুল, তুমি একটু বললো যে খাতাগুলো পাঠাইছি কিনা, ওগুলো আমি এখনো পাই নাই। হ্যাঁ, একটু জিজ্ঞেও পাঠাইছে কিনা, যদি সমস্যা হয় তাহলে আমি হয়তো বা নিজস্ব ভাবে যোগাযোগ করার চেষ্টা করবো। তো তোমাদের কিছু বলার আছে কি বলো সাইফুল, মিম? স্যার, আপনিও ভালো থাকবেন স্যার, আমাদের জন্য দোয়া করবেন স্যার, যাতে এই পরীক্ষা ইনশাল্লাহ, ভালোভাবে দিতে পারি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, তোমরা সবসময় ভালো থেকো। শুভকামনা থাকলো। হুম। চলতি পথে হয়তো বা তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ, কেমন? ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।